বাংলাদেশে আবারও দাম বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের। মাত্র ১.৫ মাসের ব্যবধানে এবার দ্বিতীয় দফায় মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। ১ জুন থেকে কার্যকর হওয়া নতুন দামে প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে। অথচ একই সময় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে দেখা গেছে নাটকীয় ওঠানামা। ফলে প্রশ্ন উঠেছে, বিশ্ববাজারে তেলের দাম যখন সাম্প্রতিক সময়ে কমেছে, তখন বাংলাদেশে আবার কেন বাড়ল জ্বালানির দাম? তেলের এই অসম্ভব দাম বৃদ্ধির যাত্রা শুরু হয় ১৮ এপ্রিল ২০২৬ সালে, যখন সরকার এক লাফে প্রতি লিটার অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা নির্ধারণ করে। পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা, কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা এবং ডিজেল ১০০ টাকা থেকে ১১৫ টাকায় উন্নীত করা হয়। সেই সময় সরকারের যুক্তি ছিল আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং আমদানি ব্যয়ের চাপ। কিন্তু এর পরের কয়েক সপ্তাহে বিশ্ববাজারে চিত্র পাল্টাতে শুরু করে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক এবং সরবরাহ ঝুঁকির কারণে এপ্রিল মাসে ব্রেন্ট ক্রুডের দাম $১২০ কাছাকাছি পৌঁছালেও মে মাসের শেষ দিকে বাজারে বড় ধরনের সংশোধন দেখা যায়। সম্ভাব্য যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমঝোতার আশায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ১৫ থেকে ১৭% পর্যন্ত নিচে নেমে আসে। ফলে ব্রেন্ট ক্রুড অনেক ক্ষেত্রে $৯৩ আশেপাশে এবং WTI $৮৯ ঘরে লেনদেন হতে দেখা যায়। অর্থাৎ এপ্রিলের সর্বোচ্চ দামের তুলনায় মে মাসে বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। কিন্তু বাংলাদেশে উল্টো আবারও দাম বাড়ানো হয়েছে কেন? সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সমন্বয় করা হয়েছে। তবে বাস্তবতা হলো, বাংলাদেশের জ্বালানি তেলের মূল্য নির্ধারণ শুধু অপরিশোধিত তেলের আন্তর্জাতিক দামের উপর নির্ভর করে না। এর সঙ্গে যুক্ত থাকে আমদানি ব্যয়, শিপিং খরচ, ডলার বিনিময় হার, পরিশোধন ব্যয়, পরিবহন খরচ, ডিলার কমিশন এবং রাষ্ট্রীয় আর্থিক নীতির বিষয়গুলো। বিশ্লেষকরা বলছেন, সরকার এখন ধীরে ধীরে এমন একটি ব্যবস্থার দিকে যাচ্ছে যেখানে প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিলিয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে। কারণ দীর্ঘদিন ধরে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে আসা সরকারের ওপর আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা IMF এরও চাপ রয়েছে। এছাড়া সাম্প্রতিক মূল্য বৃদ্ধির পেছনে শুধু আন্তর্জাতিক বাজার নয়, বরং সরকারের দীর্ঘমেয়াদী নীতিগত পরিবর্তনও কাজ করছে, যেখানে বিশ্ববাজারে দাম কিছুটা কমলেও সরকার পুরো সুবিধা ভোক্তাদের কাছে পৌঁছে না দিয়ে ধাপে ধাপে ভর্তুকি সমন্বয় করছে। তবে এখানেই সবচেয়ে বড় বিতর্ক, কারণ অতীতে বহুবার দেখা গেছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেলে দেশের বাজারে দ্রুততা মূল্য বৃদ্ধি করা হয়, কিন্তু বিশ্ববাজারে দাম কমার সময় সেই অনুপাতে দেশীয় বাজারে মূল্য হ্রাস করা হয় না। ফলে সাধারণ ভোক্তাদের প্রশ্ন, বিশ্ববাজারের সঙ্গে সত্যি যদি সমন্বয় করা হয়, তাহলে মূল্য বৃদ্ধির পাশাপাশি মূল্য হ্রাসও কি একই গতিতে হবে? বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক মাসেই এর বাস্তবতা লক্ষ্য করা যাবে। কারণ সরকার যদি ঘোষিত পরিকল্পনা অনুযায়ী প্রতি মাসে মূল্য সমন্বয় শুরু করে, তাহলে প্রথমবারের মতো বাংলাদেশে জ্বালানি তেলের বাজার আন্তর্জাতিক দামের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারে। সেক্ষেত্রে বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশের বাজারেও কমবে, আবার বিশ্ববাজারে তেলের দাম বাড়লে দেশের বাজারেও তেলের দাম বাড়বে। সব মিলিয়ে ২০২৬ সালের জ্বালানি বাজারে বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। বিশ্ববাজারে তেলের দাম কমছে না বাড়ছে, এখন থেকে শুধু সেটাই গুরুত্বপূর্ণ নয়, বরং সরকার কিভাবে সেই আন্তর্জাতিক মূল্যকে দেশের বাজারে প্রতিফলিত করে সেটি নির্ধারণ করবে সাধারণ মানুষের জ্বালানি ব্যয়, পরিবহন খরচ এবং জীবনযাত্রার ভবিষ্যৎ। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।